ফসল গেছে ঘরে, হেমন্তের মাঠে মাঠে ঝরে শুধু শিশিরের জল। অঘ্রাণের নদীটির শ্বাসে হিম হয়ে আসে বাঁশ পাতা, মরা ঘাস, আকাশের তারা। বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা। ধান খেতে মাঠে জমিছে ধোঁয়াটে ধারালো কুয়াশা। ঘরে গেছে চাষা, ঝিমাইছে পৃথিবী। তবু টের পাই কার যেন দুটো চোখে নাই এ ঘুমের কোনো স্বাদ। হলুদ পাতার ভেড়ে বসে শিশিরের পালক ঘষে ঘষে, পাখার ছায়ায় শাখা ঢেকে ঘুম আর ঘুমন্তের ছবি দেখে দেখে মেঠো চাঁদ আর মেঠো তারাদের সাথে জাগে। একা অঘ্রাণের রাতে সেই পাখি আজ মনে পড়ে, সেদিনও এমনি গেছে ঘরে প্রথম ফসল। মাঠে মাঠে ঝরে এই শিশিরের সুর। কার্তিক কি অঘ্রাণের রাত্রের দুপুর। কবিতার শিরোনাম পেঁচা, আর এই কবিতাটি লিখেছেন প্রিয় কবি জীবনানন্দ দাশ। গতকাল ছিল নবান্ন, তাই নবান্ন এবং অঘ্রাণের কবিতা দিয়ে শুরু করলাম আজকের কেউ স্টিল সকাল 24। সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। আজ রবিবার 2 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 17 নভেম্বর রবিবার 2024 খ্রিস্টাব্দ। চলুন শুরু করি আজকের সকাল 24। অনেক পালা বদলেও বাঙালির নবান্ন আজও পুরোপুরি মলিন হয়নি। নতুন ধান মানেই কৃষকের ঘরে ঘরে আনন্দ। কাঁচা খেজুরের রস, নতুন চাল এবং গরুর দুধের পায়েস বা ফিরনি দিয়ে নিজ নিজ রীতি মেনে অতিথিদের আমন্ত্রণ জানানো চিরায়ত বাংলার প্রতি ঘরের আচার। এখনও বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় এই নবান্ন উৎসবের। তেমনই এক মেলায় আজ নিয়ে যাব। প্রতি বছরের মতো জয়পুরহাটে এবারও বসেছে ঐতিহ্যবাহী জামাই মেলা। কি আছে এই জামাই মেলায়, চলুন না ঘুরে আসি, দেখে আসি। জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শুভ সকাল আপনাকে। জামাই মেলা নামটার মধ্যেই এক মজা, একটা আনন্দ আছে। জয়পুরহাটের এই ঐতিহ্যবাহী মেলাটি সম্পর্কে আমাদের জানাবেন এবং জামাই মেলায় কি কি হয়, কি কি হচ্ছে আজ। তাস্তবা, এটি আজকে কিন্তু শীতের যে আমেজ, হিমেল বাতাস বইছে, তো এর মাঝেও কিন্তু অঘ্রাণ মাসের নবান্ন উৎসব। এই নবান্ন উৎসব ঘিরে কিন্তু জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে এখানে মাছের মেলা বসে। আমি কিন্তু সেই মাছের মেলাতেই এখন অবস্থান করছি। তো আমি যদি একটু জানাই, এই মেলাটা কিন্তু দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলা কিন্তু উপলক্ষে কিন্তু এলাকার জামাইরা এখানে আসে, আর জামাইরা এসে তাদের পছন্দ মতো তারা তাদের মাছগুলো ক্রয় করেন। মাছগুলো তারা যে যার ইচ্ছে মতো মানে বড় মাছ ক্রয় করতে পারেন। তার জামাইদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। সেই প্রতিযোগিতায় কিন্তু মানে তো বিভিন্ন ধরনের মাছ এখানে আসছে। রুই, কাতল, মৃগেল, বোয়াল, ব্রিগেড, সব মানে বিভিন্ন ধরনের এখানে মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মাছ কেনার জন্য কিন্তু জামাই শুধু না, আশেপাশের গ্রামের বিভিন্ন ধরনের মানুষ কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন। তারা মাছ কেনার জন্য কেউ মাছ দেখছেন, কেউ মাছ ক্রয় করছেন। আবার মাছ তারা প্রতিযোগী কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যাবেন। শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার পর তারপর কিন্তু আবার এখানে যার প্রতিবেশী আছে তারা কিন্তু একে অপরের বাড়িতে গিয়ে মাছ দেখেন যে কার জামায় কত বড় মাছ তারা ক্রয় করেছেন। তো এই যে একটা এই মাছের মেলাকে ঘিরে কিন্তু এখানে আমেজের একটা উৎসব এবং আমেজ বিরাজ করে সাধারণ মানুষের মধ্যে। তো এই মাছ শুধু না, এই একটি নবান্ন উৎসবকে ঘিরে কিন্তু এই যে মাছের মেলা, এই মাছের মেলা প্রায় ১৭ বছর, দীর্ঘ কত বছর থেকে এই মেলাটি লাগে, কিন্তু সাধারণভাবে কিন্তু সাধারণ যারা আছেন তারা অনেকে জানা নেই। কেউ বলছেন আমরা বাপ দাদারা করে আসছেন, তাদের ইতে আমরাও এই মেলা এখানে আয়োজন করে থাকি। তো এখন পর্যন্ত এই যে মাছের মেলা কিন্তু সময় যত বাড়বে
জামাই এবং সাধারণ যারা ক্রেতা আছেন তাদের কিন্তু উপস্থিতিটা এখানে বাড়বে। তো এই ছিল জয়পুরহাটের কালাই উপজেলার জামাইয়ের উপলক্ষে মাছের মেলা সর্বশেষ খবর। তাসনু ভাই, আর অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হবার জন্য। জামাই মেলা জয়পুরহাটের যে পুরনো ঐতিহ্যবাহী একটি মেলা, যেটির মধ্য দিয়ে নবান্ন উৎসব এবং বাঙালির ঐতিহ্যকে আরও একবার সামনে রাখা। চলুন এবার চলে যাই আমাদের পরবর্তী আয়োজনে। এবারে পড়ছি পত্রিকার সংবাদ শিরোনামগুলো। সমকাল। রাষ্ট্র সংস্কারে সবাই সরব। রাষ্ট্র কাঠামো সংস্কারে উঠে আসছে নানা প্রস্তাব। সরকার গঠিত সংস্কার কমিশনের সামনে নাগরিক সমাজের তরফ থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। আঞ্চলিক নিরাপত্তায় একত্রে কাজ করতে হবে ঢাকা দিল্লিকে। বে অফ বেঙ্গল কনভারসেশন। বাংলাদেশ ভারত সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ভিত্তিতে। বঙ্গোপসাগরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের নিজস্ব স্বার্থ রয়েছে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। ট্রাম্প ও মোদির ঘনিষ্ঠতা ঢাকা দিল্লি সম্পর্কে কিছুটা প্রভাব ফেলবে বললেন আলী রিয়াজ। বিদ্যমান সভ্যতা আমাদের ব্যর্থ করেছে, নতুন বিশ্ব গড়তে হবে। বে অফ বেঙ্গল কনভারসেশন উদ্বোধনে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে প্রথম আলো। দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনামে আছে সংস্কার নিয়ে সেমিনার। প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী। জনপ্রশাসনের কর্মকর্তারাই বললেন নিজেদের ভাবমূর্তির সংকটের কথা, দায়ী করলেন রাজনৈতিক প্রভাবকে। প্রশাসনে অস্থিরতা, চুক্তিতে নিয়োগ আগের ধারায়। বাংলাদেশ হাসিনাকে ফেরত যাওয়ার পর আলোচনা করা যায়, বঙ্গোপসাগর সংলাপে ভারতীয় বিশ্লেষক। অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা জনমনে প্রশ্ন তুলবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ট্রাকে পণ্য আসে 350 জনের, সারিতে মানুষ আরও বেশি। এবারে কালের কণ্ঠ। আংশিক নয়, পুরো সত্য। দ্রুত অর্থনীতিতে আমূল পরিবর্তন সম্ভব নয়। সেমিনারে বক্তারা দেশের অর্থনীতির দুটি ফুসফুসি খেয়ে ফেলেছে বিগত সরকার। ট্রাম্পের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায়, বিওবিসি সম্মেলনে একথা বললেন বিশ্লেষকরা। ক্রীড়াঙ্গনে উন্নতি নিয়ে আশাবাদী সেনা প্রধান। সম্ভাবনা চ্যালেঞ্জের সামনে ডক্টর ইউনূস বললেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট। এবার পড়ছি দৈনিক ইত্তেফাক। বিপ্লবের আকাঙ্ক্ষা এখনো সতেজ, পরিবর্তনের দাবি যুব সমাজের। বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। সংবিধানের খসড়া প্রস্তাব, 2 কক্ষের আইনসভা, প্রচলিত পদ্ধতিতে ভোট, শুধু আনুপাতিক হারে জাতীয় পরিষদ। যে সরকারি আসুক কেউ টাকা পাচার করতে পারবে না বললেন অর্থ উপদেষ্টা। মাসোহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে গতকাল দাপুটে খেলেছে বাংলাদেশ। আক্রমণ ভাগে রাকিব হোসেন প্রতিপক্ষের রক্ষণ ভেদ করেন। বাংলাদেশ ম্যাচ জিতেছে 2-1 গোলে। এবং সবশেষে যুগান্তর। 15 বছরেও শেষ হয়নি এলিভেটেড প্রকল্পের কাজ, ধুঁকছে ঢাকা এক্সপ্রেসওয়ে। কাওলা কুতুবখালী পর্যন্ত রুট প্রকল্পে কচ্ছপ গতি। র্যাম বেশি হওয়ায় নগরে অনেক নতুন যানজট স্পট তৈরি হয়েছে। বাইপাস হয়ে গেছে ওপেন পাস এবং প্রকল্পের কাজ দ্রুত শেষ হওয়া দরকার। অর্থ পাচার বন্ধে নতুন রাস্তা তৈরি হচ্ছে, সংলাপে কথা বলেন অর্থ উপদেষ্টা। নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন। জমি রেজিস্ট্রিতে বড় কারচুপি, 10 তলা ভবনের 27 ফ্ল্যাটের তথ্য গোপন, রাজস্ব ফাঁকি এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বৃদ্ধি। এই ছিল মোটামুটি আজকের সংবাদপত্রের সংবাদ শিরোনামগুলো।
চলুন এবারে সকাল সকাল দেখে নেওয়া যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 29.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 31.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে 15.4 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে 32.2 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে। এতক্ষণ জানছিলাম আবহাওয়ার খবরাখবর। স্বভাবতই শীতের আমেজ শুরু হয়েছে উত্তরের বিভিন্ন জেলাগুলোতে, আর এই আমেজ সব থেকে বেশি জেঁকে বসেছে পঞ্চগড়ে, যেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা 15.9 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের শীতের আমেজের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, শুভ সকাল। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে পঞ্চগড়ে শীত কতটা জেঁকে বসেছে। এছাড়াও যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন তার পেছনে নবান্নের প্রথম ধান কাটার একটা আমেজ রয়েছে। পঞ্চগড়ে সব মিলিয়ে শীত, নবান্ন, হেমন্ত, কি অবস্থা? তাসনুবা, আপনি জানেন যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা এটি। যথারীতি শীতের যে আবির্ভাব ঘটে পঞ্চগড়ে, সেটি সবার আগেই ঘটে এখানে। অর্থাৎ অক্টোবর থেকে পঞ্চগড় জেলার শীতের আবির্ভাব ঘটে। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3 মাস শীতের প্রকোপ প্রচণ্ড হয়। অর্থাৎ তাপমাত্রা এক অঙ্কের ঘরে গিয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে তাপমাত্রা 6 থেকে 4 ডিগ্রি ঘরে পর্যন্ত গিয়ে দাঁড়ায়। তো আপনি জানেন যে অব্যাহতভাবে শীত পড়তে শুরু করেছে। বিশেষ করে গতকাল থেকে পঞ্চগড় জেলায় কুয়াশার প্রাদুর্ভাব দেখা গেছে, কুয়াশা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে এবং আজকেও একই অবস্থা। আমি সকালে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা আজকের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি রেকর্ড করেছে 15.6 ডিগ্রি সেলসিয়াস এবং যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে তারা নির্ণয় করেছে। তারা আশঙ্কা করছে যে এই মাসের মধ্যে তাপমাত্রা আরও কমবে, কিন্তু ডিসেম্বরে গিয়ে তাপমাত্রা কমতে গিয়ে 6 থেকে 4 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তার কারণ তারা ইতিমধ্যে পূর্বাভাসে জেনেছে যে এই নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে 6 থেকে 7টি মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা তারা করেছে। শীতের আমেজ শুরু হয়েছে যথারীতি। পঞ্চগড় জানেন যে পঞ্চগড় যেহেতু শীত সহিষ্ণু এলাকা, এখানকার মানুষ শীতে অভ্যস্ত। তো পঞ্চগড়ের মানুষের জন্য এই বর্তমানের যে শীত সেটি তেমন কিছু না, কিন্তু এই বর্তমানের যে শীত এটি উপভোগ করার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন ইতিমধ্যে পঞ্চগড়ে আসা শুরু করেছে। বিশেষ করে তারা কাঞ্চনজঙ্ঘা দেখছে। আর পঞ্চগড়ের মানুষের জন্য যে শীতের সময় যে নবান্নের যে উৎসব সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে ধান ক্ষেত। চাষিরা ইতিমধ্যে তাদের যে আমন ধান সেটি তারা কেটে ফেলেছে। 2-1টি জমিতে ধান দাঁড়িয়ে আছে এবং ইতিমধ্যে আমন ধান কাটা শুরু হয়েছে, শেষের পথে। কৃষকরা আমনের যে উৎসব সেটি পালন করছে। সব মিলে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে তাসনুবা পঞ্চগড় জেলায়। রায়হান, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। এই ছিল এখন পর্যন্ত কেওয়া স্টিল সকাল 24। সময় হলো বিজ্ঞাপন বিরতির, সাথে থাকুন।
আমি এই অঘ্রাণের ভালোবাসি, বিকেলের এই রং, রঙের শূন্যতা, রোদের নরম নরম রোম, ঢালু মাঠ, বিবর্ণ বাদামি পাখি, হলুদ বেচালি, পাতা কুড়াবার দিন, ঘাসে ঘাসে কুরুনের মুখে তাই নাই কোনো কথা। ধানের সোনার কাজ ফুরায়েছে, জীবনের জেনেছে সে, কুয়াশায় খালি তাই তার ঘুম পায়। ক্ষেত ছেড়ে দিয়ে যাবে এখনই সে, ক্ষেতের ভেতর এখনই সে নেই যেন, ঝরে পড়ে অঘ্রাণের এই শেষ বিষণ্ণ সোনালি। আবারও অঘ্রাণ এবং আবারও জীবনানন্দ দাশ, কতটা সমসাময়িক। ওয়েলকাম করছি কেওএসটিএল সকাল 24-এ, সাথে আছি আমি তাসনুভা মোহনা। বিরতির আগেই আমরা কথা বলছিলাম নবান্ন নিয়ে, উৎসব নিয়ে। উৎসবের আরও একটি বিশেষ যেটি অনুষঙ্গ, সেটি হচ্ছে আঞ্চলিক খাবার, যেমন মাংস, মুড়িঘণ্ট কিংবা খিচুড়ি। বিভিন্ন খাবারে চুই ঝালের ব্যবহার কিন্তু ইদানিং খুবই জনপ্রিয়। চাহিদা বাড়ায় খুলনায় বেড়েছে তাই চুই ঝালের চাষাবাদ এবং ব্যবসা দুটোই। এই পণ্যে আগ্রহ বেড়েছে কৃষক এবং ব্যবসায়ীদেরও। চলুন এই নিয়ে এবার একটি প্রতিবেদন দেখি। খুলনা অঞ্চলের বিখ্যাত মশলাজাতীয় পণ্য চুই ঝাল আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে বর্তমানে যার খ্যাতি ছড়িয়েছে সারা দেশে। বাসাবাড়িতে তো বটেই, বিভিন্ন রেস্তোরাঁতেও ব্যবহার বেড়েছে এই মশলার। চাহিদা বাড়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চুই ঝাল পাঠানো হয় খুলনা থেকে। আর এই পণ্যের আঁতুড়ঘর খুলনায়। সব বাজারেই বিক্রি হয় চুই ঝাল, যার ডাল প্রতি কেজি 250 থেকে 350 টাকা। আর মূল চুই ঝালের প্রতি কেজির দাম 700 থেকে 1000 টাকা। চাহিদা বৃদ্ধিতে লাভবান হচ্ছে চাষি এবং ব্যবসায়ীরা। যে কোনো তরকারি দিলে একটু আলাদা স্বাদ লাগে, আর বিশেষ করে গরুর গোশ, মুরগির গোশে এটা দিলে খুব খাইতে টেস্ট লাগে। এখন সারা বাংলাদেশে ফেসবুকেই দেখা যায় চুই ঝালের কদর। বিভিন্ন দামের আছে, মানে 400 টাকা, 500 টাকা, 600 টাকা, সর্বোচ্চ উপরে 1200 টাকা বিক্রি হয়। সবচেয়ে নিচে একদম কেনু আঙ্গুলের মতো 200 টাকা হইতে 1000 টাকা পর্যন্ত এখন মার্কেটের দাম আছে খুচরা। এটা মনে করেন যদি আমরা 600 টাকা কেজি কিনি, আমি বাছাইটা কিনি, ওটা 800 টাকা বিক্রি হয়। চুই ঝালের ব্যবসা সম্প্রসারিত হবার ব্যাপারে ইতিবাচক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাও। এটার ব্যবসার সম্ভাবনা অবশ্যই আছে, কারণ যদি একটু সময় নিতে হবে আপনার। 1 কেজি চুই ঝালের দাম কত, 1000 টাকার উপরে আরও বেশি আছে, কিন্তু সম্ভাবনা আছে এবং এটা সম্প্রসারণ হচ্ছে। খুলনায় 2021 সালে চুই ঝাল চাষ হয়েছিল 52 হেক্টর জমিতে। চাহিদা বাড়ায় এখন চাষ হচ্ছে 57 হেক্টরে। এ অঞ্চলে বছরে গড়ে 226 টন চুই ঝাল উৎপাদিত হয়। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। শুনছিলাম চুই ঝালের কথা, খাবারের খুবই অন্যতম একটি অনুষঙ্গ, যেটা এখন খুবই জনপ্রিয়। আবার জনপ্রিয়তার কথা যদি বলি, তাহলে রাজশাহী সিল্কের কথা বলতে হয়। সময়ের ব্যবধানে যার জৌলুস হারিয়েছে। রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প ধসের পথে না থাকলেও জৌলুস হারানোই এখন অনেকটাই মিইয়ে গেছে যেন। 32টি জেলায় গুণগত মানের রেশম গুটি এবং সুতা তৈরিতে সম্প্রসারণ কেন্দ্র থাকলেও লাভ কম হওয়ায় কমছে উৎপাদনকারীর সংখ্যা। রেশম শিল্পের আমূল সংস্কারে সরকারি হস্তক্ষেপ চেয়েছেন বিশেষজ্ঞরা। এবারে এ নিয়ে একটি প্রতিবেদন। সিল্ক সিটি রাজশাহী নামটিতে যতটা জৌলুস রয়েছে, বাস্তবতা ঠিক ততটাই ফিকে। একসময় সমৃদ্ধ থাকলেও বর্তমানে বেহাল দশা রাজশাহীর রেশম শিল্পের। 16 বছর বন্ধ থাকার পর 2018 সালে চালু হওয়া রেশম কারখানাটি নানান সমস্যায় জর্জরিত। 38 জন শ্রমিক এবং 19টি মেশিন নিয়ে শুরু করলেও এখন 17 জন শ্রমিকের রয়েছে মাত্র 8টি মেশিন। আর এই শ্রমিকদেরও শুধুই না পাওয়া আর বঞ্চনার গল্প। 300 টাকায় এই চলছেই আমাদের। আমরা বেতনের কথা বললে আমাদের বেতন হবে, স্যাররাও বলে আমাদের কাজ চলছে। আমি তো কাজ করছি, কিন্তু আমার ছেলে মেয়েকে তো এই কাজে আমি জড়াবো না। কিসের জন্য জড়াবো? এই কাজে এসে তাদের পেটের ভাতই হবে না। সারা দেশের 32 জেলায় গুণগত মানের রেশম গুটি ও রেশম সুতা উৎপাদনে সম্প্রসারণ কেন্দ্র থাকলেও লাভ কম হওয়ায় দিন দিন কমছে উৎপাদনকারীর সংখ্যা।
সরকারি প্রণোদনা পেয়ে কিছু চাষি ঘুরে দাঁড়ালেও বেশিরভাগই ঝুঁকছেন অন্য কৃষিপণ্য উৎপাদনে। আমাদের সুতার মান ভালো, কিন্তু ওদের সুতার মান কম হলেও একটু সুবিধা পাচ্ছে, দাম কম। এ কারণে আমরা প্রতিযোগিতামূলক টিকতে পারিনি। আম রেশমের ভোলাহাট, তখন সেই সময় আমের দাম বেশি থাকাতে আমের দিকে বেশি চাষিরা ঝুঁকে গিয়েছিল, রেশমের দিক থেকে সরে এসেছিল। সস্তা বিদেশি সুতার প্রাদুর্ভাব এবং বাইরে থেকে আমদানিকৃত রেশম পণ্যের দৌরাত্ম্যকে দুষছেন বিশেষজ্ঞরা। সরকারি হস্তক্ষেপে রেশম শিল্পের আমূল সংস্কারের পরামর্শ তাদের। প্রথম পর্যায়ে চায়নার যে কস্ট ছিল তার চেয়ে কম দামে আমাদের কিন্তু এখানে বিক্রি করতো, আর যার ফলে মানুষ আমাদের এই প্রোডাক্টটা তারা তখন গ্রহণ করতো না, কস্টটা বেশি হতো। সরকার যদি এখানে কোনো পলিসি নেয় এবং যে ধরনের স্টিল যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোকে সঠিকভাবে যদি পরিচালনা করা যায়, আমার মনে হয় কিছুটা হলেও এখানে যারা আমাদের প্রান্তিক চাষি আছে তারা এখান থেকে সুবিধা পাবে। 1961 সালে রাজশাহীতে স্থাপিত হয়েছিল রেশম কারখানাটি। বর্তমানে এখানে গরদ, বলাকা, রঙিন বলাকা, থান সহ মোট 16 ধরনের পণ্য উৎপাদিত হয়। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। প্রতিদিনকার নানা গল্প, জেলাভিত্তিক এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবেদন, আবহাওয়ার তথ্য সব মিলিয়ে কেওয়াস্টিল সকাল 24। আজকের মতো এই পর্যন্তই। আর যাবার আগে রাধা রমন দত্তের একটি গান শুনতে শুনতে অন্য আরেকদিন শুনবো। আজকের মতো আমি তাসনিফা মোহনা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভ সকাল আরও একবার।